সময়ই অর্থ। একবার হাত থেকে সময় চলে গেলে সেটা আর ফিরে আসে না। এই প্রবাদ কথাটি আমরা জীবনে কোনো না কোনো সময় নিশ্চয়ই শুনেছি, কিন্তু ভবিষ্যতে একসময় এমন এলো যখন এই প্রবাদ কথাটিই বাস্তব হয়ে উঠল। সময়টা ছিল সাল 2169। বিজ্ঞান সেই সময় খুবই উন্নত। বিজ্ঞানীরা সেই সময় মানুষকে অমর বানানোর জন্য একটি জেনেটিক রিসার্চ চালায়, এবং এটিই ছিল ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল, যাতে মানুষের বয়স 25 বছরের বেশি না বাড়ে। যদিও এতে মানুষের বয়স সত্যিই 25 বছরে গিয়ে থেমে গিয়েছিল, কিন্তু 25 বছর পার হওয়ার পর মানুষ মাত্র 1 বছরই বেঁচে থাকতে পারত। যখনই কোনো মানুষ 25 বছরে পৌঁছাতো, তখনই তার হাতে থাকা একটি ডিজিটাল ঘড়িতে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়ে যেত, আর যে মুহূর্তেই সেই কাউন্টডাউন শূন্যে পৌঁছাতো, তখনই সেই মানুষ মারা যেত। এই কারণেই এই ভবিষ্যতের পৃথিবীতে টাইম এতটাই মূল্যবান হয়ে উঠেছিল যে সময়ই ছিল পুরো পৃথিবীর কারেন্সি। মানে টাকার বিনিময়ে সময়কেই ব্যবহার করা হতো। মানুষ দিনরাত পরিশ্রম করে টাকা নয়, বরং সময় উপার্জন করত, যার বিনিময়ে তারা খাবার, জল ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে পারত। কিন্তু যদি তারা তাদের সমস্ত সময় খরচ করে ফেলত, তবে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। ধনীদের কাছে এত সময় ছিল যে তারা এক প্রকার অমর হয়ে গিয়েছিল, কিন্তু গরিব ও মধ্যবিত্তের প্রতিদিন পরিশ্রম করে সময় উপার্জন করতে হতো। প্রত্যেকের কাছেই প্রায় 24 ঘন্টা সময় থাকত, তাই তারা প্রতি সেকেন্ডে মৃত্যু ভয়ে দিন কাটাত। পুরো পৃথিবীকেই টাইম জোন অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছিল। নিউ গ্রিনিচ ছিল সেই টাইম জোন যেখানে কেবল ধনীরাই থাকত, আর গেটো টাইম জোনে থাকত গরিব ও মধ্যবিত্ত মানুষেরা। গেটোর ডেটন শহরে থাকত উইল নামে এক সাধারণ মধ্যবিত্ত যুবক, যার ঘড়িতে মাত্র 23 ঘন্টায় বাকি ছিল। উইল তার মা র্যাচেলের সাথেই থাকত। আজ ছিল র্যাচেলের 50তম জন্মদিন, কিন্তু 25 বছরের পর বয়স না বাড়ার কারণে সে এখনও 25 বছরের মতোই দেখতে লাগত। উইল তার মায়ের জন্মদিন উদযাপনের জন্য আগের রাতে ওভারটাইম করে 1 বোতল শ্যাম্পেন এনেছিল, কিন্তু র্যাচেল বলে যে সে আজ কাজের জন্য বাইরে যাবে এবং আগামীকাল রাতের মধ্যেই সমস্ত বিল ও লোনের কিস্তি মিটিয়ে একেবারে বাড়ি ফিরবে, এবং তখন তার প্রায় সমস্ত সময়ই শেষ হয়ে যাবে। আর এছাড়াও তার হাতে আর 2 দিনই সময় আছে। তাই সে উইলকে বলে যেন সে বাস স্ট্যান্ডে তাকে আনার জন্য যায়, যাতে তার সময় ফুরিয়ে যাওয়ার আগেই হুইলের কাছ থেকে কিছু সময় নিতে পারে। হুইলও কথা দেয় যে সে সময় মতো পৌঁছে যাবে। তারপর বাড়ি ফিরে তারা একসঙ্গে তার জন্মদিন পালন করবে। র্যাচেল তার হাত ছুঁয়ে উইলের ঘড়িতে 30 মিনিট টাইম ট্রান্সফার করে দেয়, যাতে উইল ভালো কিছু কিনে ব্রেকফাস্ট করতে পারে। তারপর দুইজনেই নিজেদের কাজে বেরিয়ে যায়। হুইল ফ্যাক্টরিতে পৌঁছে কাজ শুরু করার আগে কফি কিনতে যায়। তখন দোকানদার হঠাৎই কফির দাম বাড়িয়ে দেয়। আগে যে কফি 3 মিনিট সময়ের বিনিময়ে পাওয়া যেত, এখন তা 4 মিনিট সময় দিয়ে কিনতে হবে। এইভাবেই দোকানদাররা মাঝে মাঝে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিত। উইল কোনো কথা না বলেই তার ঘড়ি থেকে 4 মিনিট দিয়ে কফি নিয়ে কাজে লেগে যায়। সারাদিনের কাজ শেষ করে সে রাতে একটি বারে যায়, যেখানে তার বন্ধু ব্যারলও ছিল, যে 1 নম্বর নেশাখোর ছিল। উইল ব্যারলকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কারণ তার স্ত্রী প্রায় ব্যারলের এই রকম নেশা করার কারণে চিন্তিত থাকত, কিন্তু ব্যারল যেতে রাজি হয় না। তখন সে উইলকে একজন ব্যক্তির দিকে ইশারা করে বলে, জানো, আজ ওই ব্যক্তিটি সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে। উইল তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে লোকটির কাছে 116 বছরের সময় আছে। আর এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ গেটোর এলাকায় গরিব মানুষদের কাছে 2 দিনের বেশি সময় থাকতো না। আর যদি কারোর কাছে 2 দিনের বেশি সময় থাকতো, তাহলে ডাকাতরা সেটি জোর করে লুট করে নিত। উইল লোকটির কাছে গিয়ে তাকে সতর্ক করে যে এখানে চোর ডাকাতের ভয় আছে, যখন তখন তার সময় চুরি করতে পারে, তাই তাকে এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু লোকটি যেন সময়ের কোনো পরোয়াই করছিল না। সে উইলের কথায় কানই দেয় না। ঠিক তখনই সেখানে ফর্টিস নামে এক গ্যাংস্টার তার গ্যাংয়ের সাথে এসে পৌঁছায়। আশেপাশের সবাই সেখান থেকে পালিয়ে যায়। উইল ও ব্যারেলকে নিয়ে বাইরের দিকে নিয়ে যায় এবং তাকে চলে যেতে বলে। উইল আড়াল থেকে সবকিছুই দেখতে থাকে। ফর্টিস নামের ওই গ্যাংস্টার এসেছিল হ্যামিল্টনের সময় লুট করতে, কিন্তু লুটের আগে সে তাকে টাইম ফাইটে চ্যালেঞ্জ দেয়। আর এই টাইম ফাইট ছিল পাঞ্জা লড়াইয়ের মতোই একটি লড়াই, যেখানে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের কবজি ধরে রাখত এবং শক্তি দিয়ে যার কবজিটিকে নিচের দিকে ধরে রাখত তার সময় কমতে শুরু করত। সেই সময় অপরজনের ঘড়িতে ট্রান্সফার হয়ে যেত। যে হারতো সে মারা যেত, আর বিজয়ী তার সব সময় পেয়ে যেত। ফর্টিস হ্যামিল্টনকে চ্যালেঞ্জ করে, কিন্তু হ্যামিল্টনের অবস্থা খুবই খারাপ ছিল। নেশায় ছিল সে। কিছুটা সময় চেয়ে সে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। সে এতটাই মাতাল ছিল যে সে হেরে যাবে সেটা নিশ্চিত ছিল।
উইলও সেখানে লুকিয়ে এই সব কিছু দেখছিল। সে সুযোগ বুঝে হ্যামিল্টনকে বাঁচিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। উইল বুঝতে পারে হ্যামিল্টন নিশ্চয়ই নিউ গ্রিনিচ টাইম জোনের লোক, কারণ এত ধনী মানুষ সাধারণত তাদের এলাকায় দেখা যায় না। উইল বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এইভাবে ইচ্ছা করে নিজের সময় নষ্ট কেন করছো? এটা শুনে হ্যামিল্টন হেসে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? উইল বলে 28। হ্যামিল্টন বলে, আমার বয়স কত জানো? 105 বছর। আমি জীবনে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। এমন জীবনের কি মানে আছে যা গরিব মানুষের মৃত্যুর কারণে আমি পেয়েছি? উইল অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও? হ্যামিল্টন বলে, মনে হয় তুমি এখনো সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমাদের গেটো এলাকায় হঠাৎ করে জিনিসপত্রের দাম ও ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? তুমি কি জানো আদেও? আসলে দ্রব্যমূল্যের দাম ইচ্ছা করেই বাড়ানো হয় যাতে গরিবরা মরতে থাকে, আর তাদের মৃত্যুর সময় গ্রিনিচ টাইম জোনের ধনীরা সংগ্রহ করতে পারে। এই সিস্টেমটাই ওই ধনী মানুষদের তৈরি। সেখানে মানুষের কাছে লাখ লাখ বছর ধরে বেঁচে থাকার জন্য সময় আছে, আর এদিকে তোমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছো। তারা চায় না তোমাদের হাতে বেশি সময় থাকুক, যাতে তোমরা বাধ্য হয়েই তাদের জন্য কাজ করে যাও। আর এই মূল্যবৃদ্ধি এই কারণেই করা হয় যাতে তোমরা বেশি পরিমাণে সময় খরচ করতে পারো, আর তোমাদের সময় নিয়ে তারা অমর হতে পারে। গ্রিনিচের প্রত্যেকটি ধনী মানুষ জীবনের প্রত্যেকটি সময় গরিবদের মৃত্যুর সময় থেকে সংগ্রহ করেছে। এই কারণেই আমার এটা ভেবে মাঝে মাঝেই লজ্জা হয় আমি ওই ধনী মানুষদের মাঝে থাকি। এটা শুনে উইলিয়ামের সামনে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হ্যামিল্টন এরপর তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে যদি আমার মতো এতটা সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে উত্তর দেয়, আমি সময় দেখাই বন্ধ করে দিতাম, কিন্তু কখনো তা নষ্ট করতাম না তোমার মতো। তারপর সে হ্যামিল্টনকে বলে, আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। হয়তো তারা তোমাকে খুঁজছে, তবে সকাল হলেই তুমি বাড়ি ফিরে যেও। এই বলে রাতটা সেখানেই কাটিয়ে দেয় তারা। সকাল হলে উইল ঘুম থেকে উঠে দেখে হ্যামিল্টন সেখানে নেই। তখন তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাতে 116 বছর অ্যাড হয়েছে। তখনই জানালার কাছে সে লেখা থাকতে দেখে, আমার সময় নষ্ট করো না। অর্থাৎ হ্যামিল্টন নিজের সমস্ত সময় উইলকে দিয়ে গেছে। ঠিক তখনই উইল হ্যামিল্টনকে একটি ব্রিজের ধারে বসে থাকতে দেখে। সে ছুটে তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু পৌঁছানোর আগেই তার বাকি সময় শূন্য হয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। তার মৃত্যুতে উইলের খুবই খারাপ লাগে, কিন্তু আশেপাশে যেন কেউ তাকে দেখে না ফেলে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পরে সে তার বন্ধু ব্যারলের কাছে গিয়ে পুরো বিষয়টা জানায় এবং তার ঘড়ির সময় দেখায়। তার বন্ধু অবাক হয়ে যায়। উইল সেখান থেকে তাকে 10 বছর সময় দিয়ে দেয়। তার বন্ধু যে তাকে এতটা ভালোবাসে এটা ভেবেই সে ইমোশনাল হয়ে পড়ে। ব্যারল তাকে বলে, তোমার কাছে এখন এত সময়, এখানে গেটোতে থাকা তোমার নিরাপদ নয়, এখন তুমি কি করবে? উইল বলে, আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি মাকে নিয়ে নিউ গ্রিনিচে চলে যাব। সেখানে সময় চুরি হওয়ার কোনো ভয়ই নেই। ওদিকে র্যাচেল সব লোন ও বিল মিটিয়ে বাড়ি ফেরার জন্য বাসে চড়ে, কিন্তু সে জানতে পারে টিকিটের দাম দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে 1 ঘন্টা সময়ের বিনিময়ে সে বাড়ি ফিরে আসতো, কিন্তু এখন সেটা 2 ঘন্টা হয়ে গেছে। এদিকে তার হাতে মাত্র 1.5 ঘন্টা সময় ছিল। যদি সে হেঁটে যাওয়ারও চেষ্টা করত তবে তার 2 ঘন্টারও বেশি সময় লেগে যেত। তাই সে বাস ড্রাইভারকে অনুরোধ করে যেন সে তাকে তার বাড়ি পৌঁছে দেয়। সেখানে সে তার ছেলের কাছ থেকে সময় নিয়ে দিয়ে দেবে, কিন্তু ড্রাইভার রাজি হয় না। বাসে থাকা অন্য প্যাসেঞ্জাররা কেউই তাকে সাহায্য করে না। বাসটি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সে দৌড়েই বাড়ির দিকে যেতে শুরু করে। ওদিকে উইল ফুলের তোড়া হাতে নিয়ে তার মায়ের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল, কারণ তাদের সময় বদলাতে চলেছে। তার মাকে নিয়ে সে এবার ভালোভাবে বাঁচতে পারবে। কিন্তু যখনই বাসের মধ্যে সে তার মাকে দেখতে পায় না, কিছুটা চিন্তিত হয় সে। বুঝতে পারে কিছু একটা তো ঘটেছে। সে ছুটে তার মায়ের দিকে যেতে শুরু করে। র্যাচেলের হাতে তখন মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। সে প্রত্যেকটি বাড়ির দরজায় দরজায় কড়া নাড়ে, সাহায্য চায়, কিন্তু কেউই তাকে একটু সময় দেয় না। অবশেষে দূরে সে তার ছেলেকে দেখতে পায়, আর দুজনেই একে অপরের দিকে দৌড়তে শুরু করে। র্যাচেলের হাতে মাত্র 10 সেকেন্ড সময় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে র্যাচেলের সময় ফুরিয়ে যায়। সে উইলের চোখের সামনে মারা যায়। উইল তার মাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে। এখন সে এত সময় নিয়ে কি করবে? সে তো শুধু তার মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু এখন তার মা মাত্র 1 সেকেন্ডের সময়ের জন্যই মারা গেল। ইতিমধ্যে হ্যামিল্টনের মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভবিষ্যতের এই পৃথিবীতে টাইম কিপার নামের পুলিশ ছিল,
যারা সময়ের চুরি বা ডাকাতি থেকে ঠেকাতো। এই টাইমকিপারদের মধ্যেই প্রধান অফিসার ছিল রেমন্ড। হ্যামিল্টনের মৃতদেহ উদ্ধার করার পর সে জানতে পারে তার ঘড়িতে একসময় 100 বছরেরও বেশি সময় ছিল, কিন্তু এখন সেটা পুরোপুরি শূন্য হয়ে গেছে। তার সন্দেহ হয় কেউ তাকে হত্যা করেছে সময় চুরি করার জন্য। তখনই তার নজর ব্রিজের সিসিটিভি ক্যামেরার উপর পড়ে। সে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য চলে যায়। রেমন্ড দেখে মৃত্যুর আগে ব্রিজের পাশে উইল দাঁড়িয়ে আছে, তবে সিসিটিভিতে হ্যামিল্টনকে যে উইলই মেরেছে তার কোনো প্রমাণ ছিল না। তা সত্ত্বেও অফিসার রেমন্ড উইলকে খুঁজতে বেরিয়ে পড়ে। হয়তো সে কোনো না কোনোভাবে এই মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। এদিকে উইল বুঝে যায় তার মায়ের মৃত্যুর জন্য ওই নিউ গ্রিনিচের ধনী মানুষেরাই দায়ী, যারা গেটোর মানুষদেরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই উইল প্রতিশোধ নিতে গ্রিনিচের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রিনিচে পৌঁছাতে 4টি টাইম জোন পার হতে হয়, আর প্রতিটি জোন পার হতে প্রচুর সময় খরচ করতে হয়। এই কারণেই গরিবরা কোনো রকমে সেখানে পৌঁছাতে পারে না। উইল নিজের সময় থেকে 1 বছরের সময় খরচ করে অবশেষে গ্রিনিচে পৌঁছায়। সেখানে ধনী মানুষদের বিলাসবহুল জীবন দেখে সে তো হতবাক হয়ে যায়। কোনো দিকে হুটোপাটা নেই, কোনো তাড়াহুড়ো নেই কাজে যাওয়ার, এমনকি কাউকেই সময় দেখতে হতো না। সবাই নিজের সময় রক্ষার জন্য সাথে বডিগার্ড নিয়ে ঘুরত। উইল সেখানে একটি দামি হোটেল রুম নেয় এবং এই নতুন দুনিয়ার সাথে মিশতে শুরু করে। এদিকে টাইমকিপাররা উইলকে খুঁজে বেড়াচ্ছে। এই ভবিষ্যতের পৃথিবীতে টাইমকিপারদের শুধু সময় চোরেদের ধরাই কাজ ছিল না, বরং তারা এই সিস্টেমের উপরেও নজর রাখত। ঠিকমতো সিস্টেম চলছে কিনা তা দেখত তারা। টাইমকিপারদের কাছে সব টাইম জোনের ডেটা ছিল, যার মাধ্যমেই তারা বুঝতে পারত প্রতিটি জোনে একজন মানুষের গড় সময় কত আছে। যেমন গেটো শহরের মানুষের গড় সময় ছিল মাত্র 1 দিন। এই ডেটা অনুযায়ী যদি উইল গেটো শহরেই থাকত, তাহলে সেই শহরের গড় সময় হঠাৎ বেড়ে যেত, কিন্তু সেটা বাড়েনি। এতে রেমন্ড বুঝে যায় উইল গেটো শহরে নেই। ঠিক তখনই রেমন্ডের টিম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উইলকে গেটো থেকে গ্রিনিচ টাইম জোনের দিকে যেতে দেখে। রেমন্ড সঙ্গে সঙ্গেই তার টিম নিয়ে গ্রিনিচের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে গ্রিনিচ টাইম জোনে উইল একটি ক্যাসিনোতে যায়, কারণ সে জুয়ায় একেবারে ওস্তাদ ছিল। ধনী ব্যক্তিদের কাছ থেকে সময় বের করে আনার এটাই ছিল তার কাছে সবচেয়ে ভালো উপায়। সে ফিলিপ ওয়াইজ নামে এক ধনী ব্যাংকারের সঙ্গে পোকার খেলে। উইল তার নিজের সমস্ত সময় বাজি রাখে এবং জুয়া খেলার দক্ষতার জোরে ফিলিপের কাছ থেকে প্রায় 1100 বছর জিতে নেয়। কিন্তু ফিলিপ খুবই ধনী ব্যক্তি ছিল, তার কাছে এটা সামান্য কিছু সময় ছিল, কারণ সে তার ব্যাংক থেকে গরিবদের চড়া সুদে প্রচুর সময় ধার দিয়ে কোটি কোটি সময় জমা করে রেখেছিল। ফিলিপ উইলের জুয়া খেলার দক্ষতায় মুগ্ধ হয় এবং তাকে তার মেয়ে সিলভিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সিলভিয়া উইলের পার্সোনালিটি দেখে মুগ্ধ হয়েছিল এবং পরের দিন রাতে তাদের বাড়িতে একটি পার্টিতে তাকে আমন্ত্রণ জানায়। পরের দিন সন্ধ্যায় উইল নতুন একটি গাড়ি কিনে তার বাড়ির পার্টিতে হাজির হয়। সেখানে উইল এবং সিলভিয়ার মধ্যে আরও ভালোভাবে পরিচয় হয় এবং সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসেও ফেলে। কিন্তু সে কিছু বলার আগেই টাইমকিপার রেমন্ড তার দল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং উইলকে ধরে ফেলে। রেমন্ড প্রথমে উইলের সমস্ত সময় বাজেয়াপ্ত করে নেয়, তাকে মাত্র 2 ঘন্টা সময় দেয় এবং হ্যামিল্টনের খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে। তবে উইল তো খুনি নয়। এদিকে সিলভিয়াও তাকে খুনি ভেবে ভুল বুঝছে। তখনই উইল সুযোগ বুঝে রেমন্ডের লোকেদের ধাক্কা মেরে পালিয়ে সেখান থেকে একটি বন্দুক নিয়ে সিলভিয়াকে জিম্মি করে নিয়ে পালিয়ে যায়। এরপর সে সিলভিয়াকে নিয়ে টাইমকিপারদের চোখে ফাঁকি দিয়ে গ্রিনিচ থেকে আবারও তার শহরে ফিরে আসে। এই সময় উইল দেখে তার ঘড়িতে খুবই কম সময় আছে। সে সিলভিয়ার কাছ থেকে কিছু সময় ধার চায়, কিন্তু সিলভিয়া তাকে একটি সেকেন্ড দিতেও রাজি হয় না, কারণ উইল তার কাছে একটি অপরাধী, হ্যামিল্টনের খুনি। তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে হতেই উইলের মনোযোগ সরে যায়, আর রাস্তার উপর কাটা বিছানো ছিল সেটা সে আর দেখে না। গাড়িটির টায়ার ফেটে গিয়ে তারা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তবে দুর্ভাগ্যবশত বড়সড় ক্ষতি না হলেও দুজনেই সেন্সলেস হয়ে পড়ে। আসলে এই ফাঁদ পেতেছিল গ্যাংস্টার ফর্টিস আর তার দলবল। ফর্টিস দেখে সিলভিয়ার ঘড়িতে 10 বছর সময় আছে, সে তার পুরো সময়টি চুরি করে নেয়। ঠিক তখনই তারা টাইমকিপারদের গাড়ির সাইরেন শুনতে পায়, যার ফলে ফর্টিস ও তার দল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে উইল আর সিলভিয়ার জ্ঞান ফিরে আসে। সিলভিয়া দেখে তার ঘড়িতে এখন মাত্র 30 মিনিট সময় আছে। উইলও বুঝতে পারে এই কাজ ফর্টিস ও তার গ্যাংয়ের। এদিকে তার কাছেও খুবই কম সময় আছে, তবুও সে নিজের কিছু মিনিট সিলভিয়াকে দিয়ে তাদের সময় সমান করে নেয়। তারা আর সময় নষ্ট না করে ছুটে যায় তার বন্ধু ব্যারলের বাড়িতে। হয়তো কিছু সময় সাহায্য পেতে পারে সে। কিন্তু দরজা খুলে ব্যারলের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, তোমার দেওয়া 10 বছরের জন্যই আমার ব্যারল আজ বেঁচে নেই।
সে সেই পুরো সময়টা মদের নেশায় শেষ করে ফেলেছে। এই খারাপ খবর শুনে উইল খুবই দুঃখ পায়, কিন্তু এখন হতাশ হওয়ার সময় ছিল না তার কাছে, কারণ তাদের কাছে এখন আর মাত্র 2.5 মিনিট সময় বাকি ছিল। সিলভিয়া প্রচণ্ড ভয় পেতে শুরু করে। ঠিক তখনই উইল তার কানে হীরের একটি দুল দেখতে পায় এবং সেটি বিক্রি করেই তারা 2 দিনের সময় পেয়ে যায়। তারপর সে সিলভিয়াকে নিয়ে ফোন বুথে আসে এবং সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় যে তার মেয়ে জীবিত আছে এবং তার কোনো ক্ষতি হবে না। সেই সময় রেমন্ড ফিলিপের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এবং উইল এটা জানতো। সে ফিলিপকে বলে, তোমার মেয়েকে যদি তুমি ফেরত পেতে চাও তাহলে 10,000 বছর সময় দিতে হবে, আর সেই 10,000 বছর টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এর জন্য আমি তোমাকে কাল পর্যন্ত সময় দিলাম। যদিও বা ফিলিপের কাছে এইটুকু সময় কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সে গরিবদের মধ্যে সময় বিলিয়ে দিতে রাজি ছিল না। অন্যদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। সিলভিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো পরিবার নেই? উইল জানায়, আগের রাতেই আমার মা মারা গেছে, সামান্য কিছু সময়ের জন্য আমি তাকে বাঁচাতে পারিনি। এটা শুনে সিলভিয়ার খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে গরিব মানুষগুলো প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকে, আর অন্যদিকে গ্রিনিচের মানুষজন সময়ের কোনো পরোয়াই করে না। উইলের জন্য তার খুবই খারাপ লাগে। এইভাবেই রাতটা কাটিয়ে দেয় তারা। পরের দিন সকালে ব্যাংক খোলার পর তারা জানালার ফাঁক দিয়ে ব্যাংকের দিকে নজর রাখতে থাকে, কিন্তু ব্যাংকে ফ্রিতে কাউকেই তারা সময় দিতে দেখে না। সিলভিয়া ভিতর ভিতর প্রচণ্ড ভেঙে পড়ে যে তার নিজের বাবার কাছে মেয়ের চেয়েও সময় বেশি মূল্যবান ছিল। সে বুঝতে পারে তার বাবা শুধু একজন বিজনেসম্যান নয়, এই অন্যায়ের বড়সড় অংশীদারও। তাদের মতো মানুষেরাই গরিব মানুষদের মৃত্যুর পর তাদের সময় জমা করে নিজেরা ভোগ করত। সিলভিয়াকে এই রকম দুঃখিত দেখে উইল তাকে বলে, তুমি ফিরে যাও, এখানে তুমি কেন আমার সাথে এইভাবে খারাপ জীবন কাটাবে? তুমি আবার গ্রিনিচে ফিরে যাও। এই বলে সে সিলভিয়াকে ফোন বুথে নিয়ে আসে এবং তার বাবাকে কল করে তাকে এখান থেকে নিয়ে যেতে বলে। সে সিলভিয়াকে সুরক্ষার জন্য তার বন্দুকটি দিয়ে দেয়। এরপর রাস্তার একধারে বসে পড়ে, কারণ তার হারানোর আর কিছুই নেই। সিলভিয়া তার বাবাকে ফোন করে কথা বলছিল, কিন্তু ঠিক সেই সময় রেমন্ড চুপি চুপি এসে উইলের ওপর বন্দুক তাক করে। সে তার ওপর ফায়ার করতেই যাচ্ছিল, তখনই সিলভিয়া সেটা দেখে ফেলায় আতঙ্কে রেমন্ডের দিকে গুলি চালায়। তবে সৌভাগ্যবশত গুলি রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে যায়। উইল এগিয়ে এসে রেমন্ডের ঘড়িটা দেখে, তাতে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে। আসলে টাইমকিপাররাও মায়না হিসেবে প্রতিদিন 24 ঘন্টা সময় পায় এবং সময় শেষ হলে তাদের গাড়িতে থাকা টাইম ক্যাপসুল থেকে সময় রিফিল করতে হয় তাদেরকে। উইল রেমন্ডকে সাহায্য করে, তাকে 2 ঘন্টা সময় দেয় এবং তার গাড়ি নিয়ে সিলভিয়াকে নিয়ে পালিয়ে যায়। এখন সিলভিয়াও আইনের চোখে একজন অপরাধী। তবুও উইল তাকে বলে, তুমি এখনও এইসব ঝামেলা থেকে বের হতে পারো, নিজের বাবার কাছে ফিরে যাও। কিন্তু সিলভিয়া জানায়, গ্রিনিচে আমার জীবন খাঁচাই বন্দি পাখির মতো ছিল, কোনো উদ্দেশ্য ছাড়াই আমি জীবন কাটাচ্ছিলাম। কিন্তু এখানে এসে আমি প্রথমবার স্বাধীনতা আর উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আমি তোমার পাশে দাঁড়াতে চাই, তোমার সাথে ওই গরিব মানুষদের সাহায্য করতে চাই এবং গ্রিনিচের সকল ধনী মানুষদের সময় লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে চাই। এরপর থেকেই এইভাবেই তারা দুজনে মিলে ধনীদের লুট করা শুরু করে। তারা ফিলিপেরই অনেকগুলি ব্যাংকে ঢুকে টাইম ক্যাপসুল চুরি করে, কারণ ফিলিপ গরিবের মৃত্যুর পর তাদের সময়গুলি এইসব ব্যাংকেই স্টোর করে রেখেছিল। সেগুলো এক প্রকার টাইম ক্যাপসুলে জমা ছিল। হুইল আর সিলভিয়া এইভাবেই প্রত্যেকটি ব্যাংক থেকে টাইম ক্যাপসুল চুরি করতে থাকে এবং সেই সময় গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এইভাবেই তারা গরিবদের কাছে হিরো হয়ে ওঠে আর টাইম কিপারদের কাছে বড়সড় অপরাধী। অবশেষে টাইম কিপাররা তাদের কোনো খোঁজ না পেলে তাদেরকে ধরার জন্য 10 বছরের একটি প্রাইজ মানি রাখে। যেই তাদেরকে জীবন্ত ধরে টাইম কিপারদের হাতে তুলে দেবে, তাদেরকে এই 10,000 বছর দেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্যাংস্টার ফর্টিসও তার দল নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিন তাদের জায়গা বদলাতো, তাই কেউই তাদেরকে ধরতে পারত না। এক রাতে তারা একটি হোটেলে লুকিয়েছিল। তাদের কাছে এত পরিমাণে সময় ছিল যে তারা পুরো হোটেলটিকেই বুক করে ফেলেছিল। অন্যদিকে ফর্টিস এবং তার দলবল সেই এলাকাতেই তাদেরকে খুঁজছিল। সে স্থানীয় কিছু মানুষকে ভয় দেখিয়ে ওই 2 জনের খোঁজ চালাতে শুরু করে, কিন্তু এই মানুষগুলি তাদের ঠিকানা বলতে রাজি ছিল না, কারণ সিলভিয়া এবং উইলের জন্যই তারা আজ ভালোভাবে বেঁচে আছে। তাদের জন্য তারা মরতেও পারে। কিন্তু তখনই তাদের মধ্যে একজন ভয়ে ওই 2 জনের ঠিকানা বলে দেয়। ফর্টিস তার দল নিয়ে হোটেলের দরজা ভেঙে ঢুকে পড়ে এবং উইলকে ধরে ফেলে। তাদের হাত থেকে বাঁচাটা এখন খুবই মুশকিল ছিল, কিন্তু ফর্টিস চাইছিল না এত সহজে উইলকে মারতে।
বরং সে টাইম ফাইটের জন্য তাকে চ্যালেঞ্জ করে। যদিও বা উইল জানতো সে এই খেলায় হেরেই যাক বা জিতেই যাক, এতে কোনো যায় আসে না, সবশেষে ফর্টিস তাকে মেরেই ফেলবে। তাই সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। ফর্টিস ও উইল একে অপরের কবজি ধরে মৃত্যুর খেলা শুরু করে দেয়। ফর্টিস এই খেলায় দক্ষ ছিল, তাই প্রথমে ফর্টিস উইলের হাত নিচে নামিয়ে দেয়। ফলে উইলের সমস্ত সময় ফর্টিসের হাতে যেতে শুরু করে। ফর্টিস তার পুরো শক্তি দিয়ে হুইলের হাত ধরেছিল, তবে হুইল কোনো রকম জোর লাগাচ্ছিল না। তাকে দেখে মনেই হচ্ছিল সে ইচ্ছা করেই হারছে। যখন হুইলের হাতে মাত্র কয়েক সেকেন্ড বাকি, ফর্টিস মনে করে সে তো জিতেই যাবে, তাই সে হাতটিকে হালকা করে দেয়। তবে এটাই ছিল উইলের প্ল্যান। সুযোগ বুঝে সে ফর্টিসের হাত নিচে নামিয়ে দেয় এবং সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখে। ফর্টিসের সময় ট্রান্সফার হতে থাকে। ফর্টিসের গ্যাংয়ের মনোযোগ ওই দিকে যেতেই সুযোগ বুঝেই সে জুতোর থেকে বন্দুক বার করে সকলকে গুলি করে মেরে ফেলে। এদিকে ফর্টিসের সময় শূন্য হয়ে আসলেই সেও মারা যায়। এরপর উইল ও সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে তারা একটি খারাপ খবর শোনে। ধনী মানুষেরা দ্রব্যমূল্যের দাম এতটাই বাড়িয়েছে যে যত পরিমাণে টাকা তারা গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিল তার এখন আর কোনো মূল্যই নেই। উইল প্রচণ্ড ভেঙে পড়ে। সে গরিব মানুষদের একটু ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তার মায়ের মতো যেন কেউই মারা না যায়। তবে এখন সব শেষ, কারণ যদি তারা হাজার হাজার বছর সময়ও মানুষের মধ্যে বিলিয়ে দেয়, তবুও ধনীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেবে, যাতে ওই সময়ের কোনো মূল্যই না থাকে। এটা শুনে সিলভিয়া বলে, তাহলে কত বছর সময় দিতে হবে যাতে সাধারণ মানুষ এই সব থেকে মুক্তি পেতে পারে? উইল বলে, প্রায় 10 লাখ বছর, আর এর জন্য আমাদের কাছে প্রচুর সময় থাকা প্রয়োজন। যদিও বা এটা একটি অসম্ভব কাজ ছিল, তবুও সিলভিয়ার মাথায় একটি পরিকল্পনা আসে। পরের দিন সকালে ফিলিপ তার বডিগার্ড নিয়ে অফিসে পৌঁছাতেই সিলভিয়া হাজির হয়। সে বলে, আমি আত্মসমর্পণ করতে চাই। গার্ডেরা চারিদিক থেকে বন্দুক তাক করে তার দিকে, কিন্তু তখনই পিছন দিক থেকে গার্ডেদের ছদ্মবেশে উইল ফিলিপের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিম্মি করে নেয়। তারা ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করে, যাতে ছিল প্রায় 10 লাখ বছরেরও বেশি সময়, যা গরিবদের মৃত্যুর বিনিময়ে ফিলিপ জমা করে রেখেছিল। অন্যদিকে রেমন্ডের কাছে এই খবর পৌঁছাতেই সে সিলভিয়া ও উইলকে ধরার জন্য চলে যায়, কারণ যদি সেই 10 লাখ বছর গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে গেটো টাইম জোনের সকলেই অমর হয়ে যাবে এবং পুরো সিস্টেমই ধ্বংস হয়ে যাবে। রেমন্ড তাদেরকে ধরার জন্য সর্বস্ব চেষ্টা করতে থাকে, কিন্তু উইল আর সিলভিয়াকে আটকাতে পারে না। তারা রেমন্ডের চোখে ধুলো দিয়ে গেটো টাইম জোনে পৌঁছায়। এরপর তারা টাইম ক্যাপসুলটি একটি নিরাপদ হাতে তুলে দেয়, যাতে মানুষের মধ্যে সেটি সমানভাবে ভাগ হয়ে যায়। এরপর তারা পালিয়ে একটি সুরক্ষিত জায়গার দিকে যেতে শুরু করে। রেমন্ড তাদের পিছু করছিল। এদিকে শহরের লোকজন সেই সময় নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে এবং একে একে সবাই অমর হতে শুরু করে। কিন্তু হুইল এবং সিলভিয়ার কাছে তখন মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। তবে শেষমেশ তারা পালাতে পারে না। রেমন্ড তাদেরকে ধরে ফেলে এবং বলে, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে চুরি হওয়া সমস্ত সময় ফিরিয়ে দাও। উইল তাকে তার ঘড়ির সময় দেখায়। তাদের কাছে আর কিছু মিনিটই বাকি আছে। উইল বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে সময় ধার দিয়েছিলাম? তাই সময় তো তোমাকে ফেরত দেওয়ার দরকার। রেমন্ড সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকায়। তাতে আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। এটা দেখেই তার কপালে ভাঁজ পড়ে যায়। তাদেরকে ধরতে ধরতে সে তার টাইমের উপরেই খেয়াল করেনি, আর পরের মুহূর্তেই সময় শূন্য হতেই সে মারা যায়। রেমন্ডের হাত থেকে তারা বেঁচে গেলেও সময় তাদেরকে মেরে ফেলবে। তাদের কাছেও তখন 1 মিনিটের সময় বাকি আছে। এই জনবিরল এলাকায় তাদেরকে সাহায্য করার জন্যও কেউ ছিল না। তাদের মৃত্যু নিশ্চিত ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে মৃত্যুটিকেই স্বীকার করে নেয়। কিন্তু হঠাৎই উইলের চোখে পড়ে রেমন্ডের গাড়ি। সে দৌড়ে গিয়ে গাড়ি থেকে সময় নেয় এবং সিলভিয়াকে দেওয়ার জন্য তার দিকে ছুটে আসে। তারা প্রাণপণে একে অপরের দিকে ছুটতে থাকে। হুইল তার ভালোবাসাকে হারাতে চায় না। সামান্য সময়ের জন্য সে তার মাকে হারিয়েছে। সে সর্বস্ব দিয়ে দৌড়াতে থাকে। তবে এবার সে সময় মতো পৌঁছে যায়। সিলভিয়ার হাত ধরে তাকে কিছুটা সময় দিয়ে বাঁচিয়ে নেয়। অন্যদিকে উইল এবং সিলভিয়ার কারণে গেটো টাইম জোনের সবাই এখন অমর হয়ে গেছে। কেউই আর এখন ঘন্টা উপার্জনের জন্য ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে না। সবাই তাদের স্বপ্ন পূরণের জন্য গ্রিনিচের দিকে রওনা দিয়েছে। ফলে ধনী মানুষদের তৈরি সিস্টেম ভেঙে পড়ে এবং এরপর থেকে এই ভবিষ্যতের পৃথিবীতে সকল মানুষই সমান হয়ে যায়। অন্যদিকে হুইল আর সিলভিয়া তারা এখনও ধনীদের লুট করা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না পৃথিবীর প্রতিটি মানুষ অমর না হয়ে যায়, তারা এইভাবেই ধনীদের লুট করে যাবে।
তারা একটি ধনী মানুষের ব্যাংকে ডাকাতি করার জন্য সেখানে এসে পৌঁছায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সময় কতটা মূল্যবান সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এই মুভি থেকেই আপনারা বুঝতে পেরেছেন সময় নষ্ট করা একেবারেই ঠিক নয়। তাই সময় নষ্ট একেবারেই করবেন না। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সেই সময়কে কাজে লাগান। আশা করি এই মুভির কাহিনী আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।